গুড মর্নিং। গুড মর্নিং। আজ আমাদের আবার বোর্ডস অ্যান্ড স্ট্রিমের উপর সেকেন্ড ক্লাস হবে। তো যারা যারা আমাদের এই ক্লাস অ্যাটেন্ড করবে তারা প্রত্যেকেই চলে এলেই আমরা আমাদের ক্লাস শুরু করব, ঠিক আছে? একটু ওয়েট করো। হ্যাঁ, শিল্পা, বৈশাখী, রুমকি, গুড মর্নিং। আজ আমরা বোট অ্যান্ড স্ট্রিমের শেষের দিকের অঙ্কগুলো করব, শেষের পার্ট। গুড মর্নিং। আজ আমাদের আবার সেকেন্ড ক্লাস বোট অ্যান্ড স্ট্রিমের, এবং আজকেই শেষ হয়ে যাবে কোশ্চেনগুলো। আশা করি আগের দিন যে আমি ক্লাস করেছিলাম সেটা তোমরা বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করেছো, দেখেছো এবং কনসেপ্টটাও বুঝতে পেরেছো, এবং ওই কনসেপ্টের উপরই আমরা আজকে সেকেন্ড যে ক্লাস রয়েছে আজকের পরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা শেষ করব, ঠিক আছে? এবং আবার বলছি যে প্রশ্নগুলো আমার সিটে দেওয়া আছে সেই প্রশ্নগুলোই কিন্তু এনাফ এখনকার জন্য তোমাদের, ওই প্রশ্নগুলো এনাফ। এবং আবার বলছি, শুধু কনসেপ্ট ওয়াইজ বলছি, অঙ্ক নয়। অঙ্ক বিভিন্ন টাইপেরই আসবে, টাইপ ক্রিয়েট হবে, কিন্তু আমার যে অঙ্কগুলো দেওয়া আছে যদি প্রত্যেকটিরই কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে আশা করছি বোট অ্যান্ড স্ট্রিম থেকে যে টাইপের কোয়েশ্চেন ক্রিয়েট হবে বা যে প্রশ্ন তোমাদেরকে দেবে সেই প্রশ্নগুলি সবই তোমরা সমাধান করবে খুব ইজিলি। কোনো ফর্মুলা বা কোনো ট্রিক হিসেবে ফর্মুলা ব্যবহার করার কোনো দরকার নেই, শুধুমাত্র কনসেপচুয়াল যে নলেজ থাকবে তোমাদের তার মাধ্যমেই তোমরা সলভ করতে পারবে। তো একটু পরেই আমরা শুরু করছি। আমাদের সঙ্গে যারা রয়েছে ক্লাসে তাদেরকেও স্বাগত জানাচ্ছি, এবং যারা অলরেডি জয়েন করেনি তারা জয়েন করে নিলেই আমরা আজকে আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের সেকেন্ড এবং লাস্ট ক্লাস কন্টিনিউ করব, ঠিক আছে? তো একটু ওয়েট করো, আমি দেখে নিই। 10 জন এখনও এসেছে, বাকিরা এসে যাক, আমি অ্যাড করে দিয়েছি তাদেরকে। বাকিরা চলে এলে আমরা ক্লাস শুরু করব। একটু ওয়েট করো। বাড়িতে প্র্যাকটিস করেছো আশা করছি প্রত্যেকেই।
প্রত্যেকে রেডি? এবার আমরা শুরু করব, ঠিক আছে? আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ আমার পরেও ক্লাস আছে। আশা করছি প্রত্যেকে রেডি আছো। আমরা আমাদের ক্লাস শুরু করব। মাত্র 10 জন এসেছে, নাম তো অনেকেরই ছিল। ঠিক আছে, এবার আমরা শুরু করছি। ঠিক, লাস্ট ডে যতদূর হয়েছিল আমরা তারপর থেকে শুরু করব। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো এবং পেরেছো। এবং যারা প্রথমের ক্লাসটি করনি তাদের জন্য আমি বলে রাখছি যে আমাদের ইউটিউব চ্যানেল মাই এক্সাম গুরুতে প্রথম দিনের ক্লাসটি আমার দেওয়া আছে কনসেপ্টের। তো যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আগের ক্লাসটি দেখবে, এবং আজকের যে ক্লাস হবে সেটাও আমি আপলোড করে দেবো। তোমাদের যখন ইচ্ছে হবে, যদি মনে হয় যে আমাদের এই ক্লাসটি আবার দরকার বা কনসেপ্টগুলো দরকার, যদি ভুলে যাও, তোমরা যে কোনো মোমেন্টে যে কোনো জায়গায় যতবার খুশি দেখতে পাবে। প্রত্যেককে গুড মর্নিং। ঠিক আছে, চলো এবার আজকের আমাদের প্রশ্ন তো যাই। আমরা লাস্ট 12 পর্যন্ত করেছিলাম, আমার যতদূর মনে পড়ছে আমরা লাস্ট 12 পর্যন্ত করেছিলাম, 12 নম্বর পর্যন্ত করেছিলাম। ঠিক আছে, আজ আমরা 13 করব। আশা করি তোমরা বাড়িতে প্র্যাকটিস করেছো এবং করতে পেরেছো, ম্যাক্সিমাম নাম্বারই পেরে যাবে। এবারে যখনই আমি শুরু করছি বোট অ্যান্ড স্ট্রিম, আমি জাস্ট আরেকবার আমাদের যে কনসেপ্ট আছে সেটা একবার মনে করে দিতে চাই যে বোট অ্যান্ড স্ট্রিম আমরা আলাদা কেন পড়ি। আলাদা পড়ি তার স্পিডটার জন্য। স্পিড আমরা যে স্পিড পড়ে এসেছি এতদিন ধরে, নর্মাল স্পিড বা সিম্পল স্পিড, এভারেজ স্পিড এবং রিলেটিভ স্পিড, সেই 3টে স্পিড তো কাজে লাগবেই। তার সাথে আমরা এই টপিকটি আলাদাভাবে পড়ি, মানে বোটস অ্যান্ড স্ট্রিমস, নৌকা এবং স্রোত আলাদা পড়ি কেন না, আমাদের ইফেক্টিভ স্পিড, এই স্পিডের জন্য আমরা এই টপিকটি আলাদাভাবে পড়ি, যেটাকে আমরা বলি কার্যকরী স্পিড, মানে যে স্পিডটা আমার কাজে লাগবে। এটাকে আমরা আরও বলি রেজাল্টেন্ট স্পিড, এই নামেও চিনি। রেজাল্টেন্ট মানে অরিজিনালি আমি কোন স্পিডে যাচ্ছি। যদি আমি একটা উদাহরণ দিই, আমি যদি @12 কিলোমিটার পার আওয়ার গতিবেগে সুইম করতে পারি, সাঁতার কাটতে পারি, ঠিক আছে, তো আমাকে যদি পুকুরে ফেলে দেওয়া হয় তাহলে আমি আমার নিজস্ব গতিবেগে সাঁতার কাটবো। আমার যেটা নিজস্ব গতিবেগ আছে 12 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাকে যদি ওই পুকুর থেকে তুলে একটা নদীতে ফেলে দেওয়া হয় তাহলে আমার স্পিড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি নিজস্ব ক্ষমতা যেটা আছে সেটা তো আমি লাগাবোই, কিন্তু ওই ক্ষমতার স্পিডে আমি যেতে পারবো না। কারণ নদী যেভাবে বয়ে যায়, নদীর বৈশিষ্ট্য কি না, জল এক জায়গায় থেমে থাকবে না। যদি জল এক জায়গায় থেমে থাকে তো সেটা নদী নয়, পুকুর হতে পারে, লেক হতে পারে। নদীর বৈশিষ্ট্য হচ্ছে জল প্রবাহিত হবে, জল বয়ে যাবে। কোন দিক থেকে? উঁচুর দিক থেকে নিচুর দিকে। তো তার মানে যখনই জল বয়ে যাচ্ছে তারও নির্দিষ্ট একটা স্পিড আছে। আমি ধরে নিচ্ছি যে নদীতে আমাকে ফেলে দেওয়া হলো, সেই নদীর গতিবেগ হচ্ছে @4 কিলোমিটার পার আওয়ার। আগের দিনও আমরা আলোচনা করেছি বেশ ভালোভাবে, আমি আরও একবার জাস্ট রিভাইজ করে দিচ্ছি। তাহলে আমার ইফেক্টিভ স্পিড বা রেজাল্টেন্ট স্পিড কী হবে? যদি আমি স্রোতের দিকে যাই, যেটাকে আমরা বলি ডাউন স্ট্রিম স্পিড বা স্রোতের অনুকূলে, মানে ডাউন স্ট্রিম স্পিড আমার কি হবে? 12 তো আমার থাকবেই কার্যকরী, আমার যেটা ক্ষমতা 12 তো থাকবেই। তার সাথে যেহেতু আমি স্রোতের দিকে যাচ্ছি, মানে অনুকূলে যাচ্ছি, স্রোত যে 4 কিলোমিটার গতিবেগ নিয়ে বয়ে যাচ্ছে সেটা আমাকে সাহায্য করবে। তাহলে আমি 12-র সঙ্গে 4 সাহায্য পাবো, তার মানে আমার গতিবেগ কত হবে? 16 কিলোমিটার পার আওয়ার। যদি স্রোতের দিকে যাই, অনুকূলে যাই, বা ডাউন স্ট্রিম স্পিড বলি ইংলিশে। যদি আবার আমি কোনো এক জায়গায় গেলাম, আবার তো আমাকে ফিরে আসতে হবে। তো যখন ফিরে আসবো তখন কিন্তু যে স্রোত আমাকে সাহায্য করেছিল নিয়ে যেতে, সেই স্রোত কিন্তু এইবার আমাকে বাধা দেবে, আমাকে উঠে আসতে এত ইজিলি দেবে না। তার মানে আমি তো চেষ্টা করব আমার যে গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার, সেই গতিবেগে সাঁতার কাটার, আমার যেটা স্পিড, কিন্তু 4 কিলোমিটার করে প্রতি ঘন্টায় আমাকে ধাক্কা দেবে বিপরীত দিকে। তার মানে আমাকে প্রতি ঘন্টায় 4 কিলোমিটার কম যেতে দেবে। তার মানে এই ক্ষেত্রে 12 - 4, তার মানে এটা আসছে আমার 8 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা বলি আপ স্ট্রিম স্পিড। ঠিক আছে, মানে জাস্ট আমি এটা আরেকবার রিভাইজ করিয়ে দিলাম যে ইফেক্টিভ স্পিড বা রেজাল্টেন্ট স্পিডের জন্যই আমরা বোট অ্যান্ড স্ট্রিম আলাদাভাবে পড়ি।
এবং ইফেক্টিভ স্পিড ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম কী হয় সেটা আমি বলে দিলাম। এবং এবার আমরা মানে ইজি ওয়েতে বলতে চাইছি, যেটা আমি বলি ক্লাসে, যে ইফেক্টিভ স্পিড বা রেজাল্টেন্ট স্পিড কি, এটা খুব সহজ শব্দ বলি, আমি বাক্য বলতে পারো, যে না আমার স্পিড কাজে লাগবে না তোমার স্পিড কাজে লাগবে। কার স্পিড কাজে লাগবে? হয় আমার সঙ্গে একবার তোমার স্পিড যোগ হবে, না হয় আমার সঙ্গে তোমার স্পিড একবার বিয়োগ হবে। ব্যাস এইটুকু। আমার সঙ্গে তোমার মানে আমি তো আমার নিজস্ব যে ক্ষমতা আছে সেই ক্ষমতায় সাঁতার কাটবো। তাহলে যোগ, একবার তোমার সাথে যোগ হবে, তোমার সাথে বিয়োগ হবে, মানে তুমি এইখানে কে? স্রোত। যখন আমি স্রোতের অনুকূলে যাব তখন আমার স্পিডের সঙ্গে স্রোতের অনুকূল যোগ হয়ে যাবে, আর যখন আমি স্রোতের বিপরীত দিকে যাব তখন আমার সঙ্গে স্রোতের গতিবেগ বিয়োগ হবে। ব্যাস এইটুকুই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই। বাকি আগে যে আমরা সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্স, রেলের যে ট্রেনের কোশ্চেন আছে সেইগুলো করে এসেছি, সেই কনসেপ্টগুলো এখানে কাজে লাগিয়ে দাও, হয়ে যাবে। এবং আমাদের এখানে যেটা মেন জিনিস, আমি প্রতিদিনই বলি, প্রতি ক্লাসেই বলি, আমরা শুধুমাত্র টাইম অ্যান্ড ডিস্টেন্সে একটাই রিলেশন মনে রাখি, সেটা হচ্ছে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ব্যাস, যদি এটা ভালোভাবে বুঝতে পেরে যাও, আর কোনো রকম ফর্মুলা, কোনো রকম ট্রিক দরকার নেই, এই রিলেশনের মাধ্যমেই তোমরা অঙ্ক সলভ করে নিতে পারবে। এবার আমরা আসবো আজকের ফার্স্ট প্রশ্ন, আজকের 13 নম্বর প্রশ্ন। হ্যাঁ, প্রত্যেককেই গুড মর্নিং। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। বোর্ড দেখা যাচ্ছে ঠিকভাবে? আমার আওয়াজ যাচ্ছে? ঠিক। 13 নম্বর প্রশ্ন। আশা করছি তোমরা খাতায় লিখে নিয়েছো প্রশ্নগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। রবিন ক্যান রো আ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 6 আওয়ার্স। রবিন একজন ব্যক্তি, তিনি ডাউন স্ট্রিম মানে স্রোতের অনুকূলে কোনো একটি জায়গায় যাচ্ছেন এবং সময় নিচ্ছেন 6 আওয়ার্স, অ্যান্ড রিটার্ন দ্য সেম ডিস্টেন্স, মানে যে জায়গায় গেছেন উনি সেই জায়গা থেকে আবার ফিরে আসছেন পুনরায় প্রারম্ভিক স্থানে যেখান থেকে তিনি যাত্রা শুরু করেছিলেন। তো রিটার্ন দ্য সেম ডিস্টেন্স, একই ডিস্টেন্স, দূরত্ব একই, তাহলে দূরত্ব যদি এক থাকে, এখানে আমি ক্লু পেয়ে গেলাম। ডিস্টেন্স ইন 9 আওয়ার্স, তাহলে ডিস্টেন্সটি আবার ফিরে আসছে, যাচ্ছেন 6 ঘন্টায়, ফিরে আসছেন 9 ঘন্টায়। ইফ দ্য স্ট্রিম ফ্লোজ অ্যাট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার, যদি স্রোতের যে ধারা, স্রোতের যে গতি, সেটা যদি প্রতি ঘন্টায় 3 কিলোমিটারের হয়, ফাইন্ড দ্য স্পিড অফ রবিন ইন স্টিল ওয়াটার, তাহলে স্টিল ওয়াটারে রবিনের গতিবেগ কত? এই ক্ষেত্রে আমি যদি ডায়াগ্রাম বানাই, তো এটা আমার স্টার্ট পয়েন্ট, এটা আমার এন্ড পয়েন্ট। তাহলে বলেছে কোয়েশ্চেনে এইখান থেকে আমি যাচ্ছি ডাউন স্ট্রিমে, ডাউন স্ট্রিম অনুকূলে, আমার যেতে সময় লাগছে 6 আওয়ার, আর আমি একবার এন্ড পয়েন্ট থেকে আবার প্রারম্ভিক স্থানে ফিরে আসছি, আমার সময় লাগছে 9 আওয়ার। তাহলে আমার স্পিড ইন স্টিল ওয়াটার কত? মানে যে ব্যক্তি যাচ্ছিলেন তার স্পিড ইন স্টিল ওয়াটার মানে নিজস্ব ক্ষমতায় তিনি কত সাঁতার কাটতে পারেন, তার রেট কত। তো আমি বলার চেষ্টা করছি যে যে প্রশ্ন দিয়েছে তার ক্লু, মানে যদি ক্লুগুলো ঠিকঠাক না দেখি তাহলে কিন্তু কোয়েশ্চেন সলভ করতে অসুবিধা হবে। ক্লু এখানে যে ডিস্টেন্স তিনি গেছেন সেই ডিস্টেন্সেই ফিরে এসেছেন, ডিস্টেন্স বোথ সাইডে ইকুয়াল আছে। ঠিক, এবার আমরা কি জানি, ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে তাহলে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এই রিলেশনই আমরা ইউজ করি। তাহলে যদি আমরা স্পিড ইনটু টাইম রিলেশন অনুযায়ী করে দিই, স্পিড ইনটু টাইম রিলেশন অনুযায়ী করে দিই, তাহলে দুটো ডিস্টেন্স সমান হয়ে যাবে, এবং এই ক্লু থেকে আমরা উত্তর বের করে নিতে পারবো খুব ইজিলি। তাহলে আমাদের যে লজিক থাকবে এই প্রশ্নটি সলভ করার জন্য, সেই লজিকটি কি থাকবে? আচ্ছা, উত্তরও বলে দিয়েছে অনেকে। হ্যাঁ, সব ওকে আছে। ঠিক, উত্তর বলেছে, অক্ষয় এখনো পর্যন্ত বলেছে, তাই তো? ঠিক, এবার আমরা উত্তর দেখে নেব।
তাহলে আমরা যে রিলেশনের কথা বলছিলাম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে আমার স্পিড কত জিজ্ঞাসা করেছে। তো আমি দুবার দুরকমভাবে গেছি, একবার আমি ডাউন স্ট্রিমে গেছি, একবার আমি আপ স্ট্রিম উঠে এসেছি। তাহলে কী হবে, স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স করবো কি না। তো স্পিড আমার দুবার দুরকম হবে। স্ট্রিমের স্পিড গিভেন আছে, স্ট্রিমের স্পিড অ্যাট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার, যে জলের যে গতিবেগ ছিল সেটি 3 কিলোমিটার পার আওয়ার ছিল। তো এবার যদি আমি আমার স্পিড ধরি, আমি কি বললাম, একবার আমার সাথে যোগ হবে, একবার আমার সাথে বিয়োগ হবে। তাহলে যদি ডাউন স্ট্রিমে যাই, আমি ধরে নিচ্ছি লেট দ্য স্পিড অফ দ্য পারসন ইন স্টিল ওয়াটার বি এক্স কিলোমিটার। তাহলে আমি যখন ডাউন স্ট্রিম যাচ্ছি তখন আমার গতিবেগ এক্স, আর 3 কিলোমিটার সাহায্য পাবো আমি বলেছি না, তার মানে একবার যোগ হলো, তখন এক্স প্লাস 3 স্পিড। আর যখন আমি উঠে আসবো বিপরীত দিকে, তাহলে আমার স্পিড তো থাকবেই, কিন্তু আমার স্পিডকে বাধা দেবে স্রোতের স্পিড প্রতি ঘন্টায় 3 করে। তার মানে এই ক্ষেত্রে লেস হবে। আমি যেটা বলছিলাম না, যে একবার আমার সাথে যোগ হবে আর একবার আমার সাথে লেস হবে, ব্যাস এই রিলেশন। এইবার যখন আমি ডাউন স্ট্রিমে যাচ্ছি তখন আমার 6 ঘন্টা লাগছে সময়, তার মানে স্পিড ইন্টু টাইম গুণ করে দেবো, তো আমরা ডিস্টেন্স পেয়ে যাব। এই ক্ষেত্রেও আমি যখন আপ স্ট্রিমে উঠে আসছি তখন আমার স্পিড এক্স মাইনাস 3, এখানে আমার 9 ঘন্টা সময় লাগছে। এই দুটো ইকুয়াল করে দিলে উত্তর চলে আসবে। তার মানে আমি ফার্স্ট কন্ডিশন অনুযায়ী এক্স প্লাস 3 স্পিড ইন্টু টাইম কত লাগছে, 6 ঘন্টা। আর সেকেন্ড কন্ডিশনেও যদি দেখি, স্পিড হচ্ছে এক্স মাইনাস 3 আর সময় লাগছে 9 ঘন্টা। তাহলে স্পিড ইন্টু টাইম দুটোই ডিস্টেন্স, এবং দুটো ডিস্টেন্স যদি ইকুয়ালি ট্রাভেল করি, যে ডিস্টেন্স গেছি সেই ডিস্টেন্স যদি ফিরে এসেছি, তাহলে দুটো ডিস্টেন্স ইকুয়াল। ব্যাস, পরীক্ষায় শুধুমাত্র আমাকে এইটুকু করার দরকার হবে কনসেপ্টে, আর কিছু করার দরকার হবে না। এবারে যদি দেখি তো অনেক ফর্মুলাও আছে, যার যেটা সুবিধা মনে হবে করবে। তো এবারে সলিউশন তো বুঝতে পারছো, 6x যদি আলাদা দিকে 6x আর এদিকে 9x, তো একদিকে 6x একদিকে 9x, নিশ্চয়ই 9x এইদিকে এসে -3x হবে, -3x। আর যদি এখানে দেখি 18 আর এখানে দেখছি 27, তাহলে এখানে মাইনাস আছে, আর এটা দেখছি 18 আবার ওইদিকে যাবে না। যেমন আমি আবার যদি বলি 6x এইদিকে প্লাস 18 সমান, এইটা হচ্ছে 9x মাইনাস 27, এটা বলছিলাম, এটা যদি এইদিকে আসে তো -3x, 6x মাইনাস 9x সমান। এবার যদি 27x এইদিকে আছে আর 18 যদি ওইদিকে যায় তাও মাইনাস হবে, তাহলে মাইনাস কত হবে, 45 মাইনাস, কারণ এটাও -27, ওইদিকে গেলে -18 -45, তো মাইনাস ক্যান্সেল। এক্স এর ভ্যালু কত হবে, 3 15 45, তার মানে এক্স এর ভ্যালু 15 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আমার স্পিডটা এক্স ধরা ছিল, মানে এক্স স্পিড ধরা ছিল, আমার পার্সোনাল স্পিড ধরা ছিল, সেই জন্য আমাদের স্পিড চলে এলো 15 কিলোমিটার পার আওয়ার। আশা করছি বোঝা গেছে। এখানে আমরা কি ক্লু নিলাম, যে ডিস্টেন্স ইকুয়াল, এই লজিক থেকে, এই ক্লু থেকে আমরা এটা সলভ করেছি। আশা করছি বুঝতে পেরেছো। কারো অসুবিধা হলে প্লিজ কমেন্ট করবে। কারো অসুবিধা হলে কমেন্ট করবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন যাবো এবার আমরা। পরের প্রশ্ন একই আছে, আশা করছি তোমরাই সলভ করতে পারবে। তোমরাই সলভ করতে পারবে। দেখো পরের প্রশ্ন আমি পড়ছি। পরের প্রশ্ন বলেছে আজকের, পরের প্রশ্ন হচ্ছে 14, অর্ণব ক্যান রো আ সার্টেন ডিস্টেন্স ডাউন স্ট্রিম ইন 8 আওয়ার্স। অর্ণব বলে একজন ব্যক্তি আছেন, তিনি ডাউন স্ট্রিমে কোনো একটা জায়গা যেতে সময় নিচ্ছেন 8 ঘন্টা, অ্যান্ড রিটার্ন দ্য সেম ডিস্টেন্স ইন 12 আওয়ার্স। যেতে সময় নিচ্ছেন 8 ঘন্টা, ফিরে আসতে সময় নিচ্ছেন 12 ঘন্টা। আগের মতোই, আগে 6 ঘন্টা 9 ঘন্টা নিচ্ছিল। আগে কোশ্চেন জিজ্ঞাসা করছিল স্পিড ইন স্টিল ওয়াটারে, ওই রবিনের। এবার এই কোশ্চেনে কি জিজ্ঞাসা করছে একবার দেখে নি।
পরে ক্লু দেওয়া আছে ইফ দ্য স্পিড অফ আর্নাব ইন স্টিল ওয়াটার ইজ 25 কিলোমিটার পার আওয়ার। এবার আশা করি বুঝতে পেরে গেছো, আগের অঙ্কতে স্পিড অফ স্ট্রিম দেওয়া ছিল, রবিনের স্পিড জিজ্ঞাসা করছিল স্টিল ওয়াটারে। এবার এই ক্ষেত্রে আর্নাবের স্পিড গিভেন আছে, তো নিশ্চয়ই স্ট্রিমের স্পিড জিজ্ঞাসা করবে। তো পরে যদি কোশ্চেনটা কন্টিনিউ করি, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, ব্যাস। তো যে ডেটা আমরা আগে করেছি ওই ডেটাতে দুরকম কোশ্চেন দিতে পারে পরীক্ষাতে। তো প্রথম টাইপ হচ্ছে যাওয়া আর আসার সময় দিয়ে দিয়েছে, আর যে কোনো একটার গতিবেগ দিয়েছে, হয় স্টিল ওয়াটারের না হয় স্ট্রিমের। আগে স্ট্রিমের গতিবেগ দেওয়া ছিল, ব্যক্তির জিজ্ঞাসা করেছিল। এই কোশ্চেনে ব্যক্তির দেওয়া আছে, স্ট্রিমের জিজ্ঞাসা করছে। তো আশা করি বুঝতে পেরে গেছো, একই কনসেপ্ট, কোনো আলাদা কোনো লজিক লাগবে না, যেহেতু আমাদের ডিস্টেন্স একই আছে না, ডিস্টেন্স একই, একবার যাচ্ছি একবার ফিরে আসছি। এবারে এই ক্ষেত্রে আর্নবের যে গতিবেগ, এই ক্ষেত্রে আর্নব ইজ ইন স্টিল ওয়াটার 25, আর্নবের গতিবেগ 25, তাহলে 25 তোর যাবার আর আসার সময়ও আমরা ইউজ করার চেষ্টা করব, কিন্তু নিজের গতিবেগ তো ইউজ করতে পারি না। হয় স্রোতের দিকে যখন যাব তখন যোগ হয়ে যাবে, আর স্রোতের বিপরীতে উঠে আসবো তো বিয়োগ হবে। তো যেহেতু জিজ্ঞাসা করছে যে স্রোতের গতিবেগ কত, তো আমি ধরে নিচ্ছি স্রোতের গতিবেগ এক্স, যেমন আমরা আগে ধরেছিলাম। তো এক্স মানে এই ক্ষেত্রে যাওয়ার সময় আমি এক্স সাহায্য পাবো, কিলোমিটার পার আওয়ার, আর যখন আমি উঠে আসবো তখন এক্স আমাকে বাধা দেবে, কিলোমিটার পার আওয়ার, হবে না? আর ডিস্টেন্স যেহেতু সমান আছে, সেই জন্য ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, দুটো স্পিড ইন্টু টাইম ইকুয়াল করে দেবো। আচ্ছা, যাবার সময় নিচ্ছে 8 ঘন্টা, আর ফিরে আসার সময় নিচ্ছে 12 ঘন্টা, ব্যাস এইটুকুই লজিক। মানে আমি বোঝাচ্ছি বলে এইগুলো লিখছি, তাছাড়া পরীক্ষার সময় তোমরা কি করবে, ডাইরেক্ট 25 প্লাস এক্স ইন্টু 8 সমান 25 মাইনাস এক্স ইন্টু 12, ব্যাস এই রিলেশনেই সলভ হবে, এই রিলেশনেই সলভ হবে। এইবারে সলভ আশা করি তোমরা পেয়েই যাবে। তাহলে 25 আর 8, 25 আর 200 হয়, ঠিক আছে। এক্সের ভ্যালুগুলো আমার জানার আছে, 8x আছে, ঠিক আছে, 8x, আর এখানে 12x, তাহলে 8x প্লাস আছে। আবার আমি বলছি 8x প্লাস, এদিকে থাকবে প্লাসই থাকবে, আর এদিকে 12x মাইনাস এই দিক থেকে যদি এই দিকে নিয়ে আসি, ট্রান্সফার করি, তো মাইনাসটা প্লাস হয়, প্লাসটা মাইনাস হয়, প্রত্যেকেই জানো। তাহলে মাইনাস 12x যদি এই দিকে আসে, তাহলে 8x এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, কারণ প্লাস হয়ে যাবে। তার মানে এখানে কত হবে, 12 আর 8 20x। আমি আবার বলছি এগুলো ডাইরেক্ট করার চেষ্টা করবে, প্রথম যদি অসুবিধা হয় ডিটেলসে করবে, 2-4 বার প্র্যাকটিস করে নিলেই ডাইরেক্ট করতে পারবে, ঠিক আছে। তো তাহলে 8x আর 12x 20x সমান, এবারে যদি দেখি এইদিকে তো আমরা বুঝলাম যে 25 8 200, আর যদি এদিকে দেখি 12 × 25 300, কারণ আমি বলেছি 25 টাকার নোট আছে 12টা, 25 × 12 গুণ করি না আমরা কোনোদিন, 25 টাকার নোট আছে 12টা, তাহলে 4টে 25 টাকার নোটে 100 হয়। তো আমার কাছে 12টা 25 টাকার নোট আছে, মানে 4-এর মাল্টিপলে আছে, তিনটে গ্রুপ বানানো যাবে না 25 টাকার নোটে, 3টে গ্রুপ, 4টে 4টে 4টে, তাহলে 12টা হয়ে গেল। তাহলে 4টে করে 100 টাকা করে পেয়ে যাবো, তা 300। তো তার মানে এইদিকে 300 হবে, আর এদিকে 200, তো 200 যদি ওইদিকে যায় তো লেস হবে, 300 থেকে 200 লেস 100। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 20 5 100, তার মানে এক্স এর ভ্যালু 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। আশা করি বোঝা গেল। এবারে আমরা পরের অঙ্কতে যাব। হ্যাঁ ঠিক, ম্যাক্সিমাম জনই কারেক্ট উত্তর দিয়েছে, খুবই ভালো। ঠিক, এবারে আমরা পরের প্রশ্ন যাব। ঠিক, আমি আবার বলছি, আমার যে সিট বানানো আছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু এনাফ। আবার বলছি, কোশ্চেন ওয়াইজ নয়, কনসেপ্ট ওয়াইজ, ঠিক আছে। এর বাইরে আশা করছি অঙ্ক আসবে না, যদি ভালো করে প্র্যাকটিস করো, আর তোমরা যদি পরীক্ষার সময় দেখো, তো এর বাইরে আশা করছি মানে কনসেপ্ট ওয়াইজ বলছি, এর বাইরে কোশ্চেন আসবে না। এই কোশ্চেনগুলো যদি ভালো করে নিতে পারো, তাহলে প্রতিটা প্রশ্নেরই তোমরা সমাধান করতে পারবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর।
এ ম্যান ক্যান রো অ্যাট এ স্পিড অফ 8 কিলোমিটার পার আওয়ার ইন স্টিল ওয়াটার। একজন ব্যক্তির গতিবেগ স্টিল ওয়াটারে দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার, টু আ সার্টেন ডিস্টেন্স আপ স্ট্রিম অ্যান্ড ব্যাক টু স্টার্টিং পয়েন্ট ইন আ রিভার হুইচ ফ্লোজ অ্যাট 8 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ফাইন্ড হিজ এভারেজ স্পিড ফর টোটাল জার্নি। আচ্ছা, এভারেজ স্পিড জিজ্ঞাসা করেছে। আশা করি আমরা সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্সে ইউজ করা শিখে গেছিলাম। এভারেজ স্পিড কিভাবে নির্ণয় করি? 2xy x প্লাস ওয়াই, আমরা এটা ইউজ করি। যখনই এভারেজ স্পিড বলবে, এভারেজ স্পিড 2xy x প্লাস ওয়াই ইউজ করি। এটা ইজি ফর্মুলা, সেই জন্যই ইউজ করি। এবং কিভাবে এই ফর্মুলাটি এসেছে আমি আশা করি ক্লাসেও বলে দিয়েছিলাম তোমাদেরকে। প্রথম দিন যেদিন ক্লাস হয় টাইম অ্যান্ড ডিস্টেন্সের, আমি কিন্তু এটা ফর্মুলায় বলার আগে আমি কনসেপ্টে বলে দিয়েছিলাম, ঠিক আছে? এবং আমি এটা ইউজ করতে বলেছিলাম। তাহলে আমরা এটা বুঝতে পেরে গেলাম 2xy x প্লাস ওয়াই ইউজ হবে। আশা করি প্রত্যেকে ইউজ করেছো। কিন্তু এই টপিক হচ্ছে বোটস অ্যান্ড স্ট্রিমস, সেই জন্য এক্স আর ওয়াইয়ের যেটা ভ্যালিউ সেটা আমাকে বের করে নিতে হবে। মানে যাবার সময় আমার একটা আলাদা রেট, এই যে যাবার সময় একটা আলাদা রেট হবে, আসার সময় একটা আলাদা রেট হবে। রেট মানে স্পিড। তাহলে গিভেন আছে যে আমার গতিবেগ, স্টিল ওয়াটারের গতিবেগ 8 আর রিভারের গতিবেগ কত? 4। তার মানে যাবার সময় আমি সাহায্য পাবো, মানে যাবার সময় আমার রেট হবে 12 কিলোমিটার পার আওয়ার। আর আসার সময় আমি বাধাপ্রাপ্ত পাবো তখন 8 - 4, তখন 4 কিলোমিটার পার আওয়ার। তার আমার স্পিড কত? একটা যদি 12টা এক্স ধরি আর ওয়াইটা যদি 4 ধরি, তো তার মানে 2 × 12 × 4 ডিভাইডেড বাই এক্স প্লাস 4, মানে 12 + 4 16। তাহলে 4 × 4 = 16, 4 × 3 = 12, তার মানে 3 × 2 = 6 কিলোমিটার পার আওয়ার আনসার। আশা করছি বোঝা গেছে। এটা খুবই ইজি জিনিস। তো আমরা কনসেপ্ট তো করেইছিলাম ক্লাসে তোমাদের, আর আমি বলেছিলাম যে এইটা ইউজ করবে, কারণ এটা ইউজ করা কঠিন নয়। আমরা ওই ফর্মুলাগুলোই ইউজ করি যেগুলো খুবই ইজি, আর যে ফর্মুলাগুলো অনেক জায়গায় ইউজ হয়। দেখো এখানেও একটা ইউজ হলো, এভারেজ স্পিড জায়গায় জায়গায় কাজে লাগে, ঠিক আছে? ডিস্টেন্স কখনো বার করি তখনও এভারেজ স্পিডের দরকার হয়। তোমরা প্রথম ক্লাসে দেখে এসছো, সিম্পল টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনে আমরা ইউজ করেছিলাম। তো আশা করছি বোঝা গেছে। ইন্দ্রজিতের 8 এসছে, সরি ভাই, 6 কিলোমিটার পার আওয়ার হবে, হয়তো কাটাকুটিতে কোথাও ভুল করেছো। ঠিক আছে, ঠিক আছে, এভারেজ স্পিডের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পরের প্রশ্নতে যাব। হ্যাঁ, যদি কখনো কারো মনে হয় যে আমি কোনো প্রশ্নের কনসেপ্ট ভুলে গেছি, ঠিক আছে, তো এই আমাদের ক্লাসের আরেকটা গুরুত্ব বেড়ে গেছে, কারণ এই ক্লাসগুলো থেকেই যাবে, ফেসবুকেও থাকবে এবং এই ক্লাসটি আমি ইউটিউবে আপলোড করব। তো তোমাদের যখন ইচ্ছে হবে, যদি মনে হয় এই কোশ্চেনটির আমি কনসেপ্ট ভুলে গেছি, তো ফেসবুকেও দেখতে পাবে আর ইউটিউবেও দেখে নেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে 16 নাম্বার 16, এ বোট ক্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার। আচ্ছা, স্টিল ওয়াটারে একটা বোটের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার। ইফ দ্য রিভার ইজ রানিং অ্যাট 1 কিলোমিটার পার আওয়ার। রিভারের গতিবেগ 1 কিলোমিটার পার আওয়ার। এইবারে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, আমার যদি 5 হয় আর রিভারের যদি 1 হয়, তার মানে কোন স্পিড কাজে লাগবে? 5 থেকে একবার যোগ করব, মানে 5-এর সঙ্গে একবার যোগ করব তো 6 কাজে লাগবে, আর 5-এর সঙ্গে একবার বিয়োগ করব আর 4 আছে তো 4 কাজে লাগবে, মানে 6 কিলোমিটার পার আওয়ার আর 4 কিলোমিটার পার আওয়ারই কাজে লাগবে। এবার দেখি আগে কি দেওয়া আছে। It takes 2 hours more in upstream than to go downstream for the same distance. এই ক্ষেত্রেও একই ডিস্টেন্স জার্নি করছে। যদি ধরে নিই এরকম একটা ডিস্টেন্স আছে, আমি যে জার্নি গেছি সেই জার্নি ফিরে এসেছি, মানে জার্নি ডিস্টেন্স যদি বলি সেটা ইকুয়াল আছে, কিন্তু জার্নির টাইম হচ্ছে আলাদা। এই কোশ্চেনে ক্লু দিয়েছে যেতে যত সময় লাগে ফিরে আসতে তার দ্বিগুণ সময় লাগে, এটাই বলেছে 2 টাইমস। এটা ক্লু আছে কিন্তু, ঠিক আছে? আবার পড়ছি আমি ওই জায়গাটি।
it takes 2 hours more in upstream than to go downstream for the same distance. জিজ্ঞাসা কি করছে, হাউ ফার ইজ দ্য প্লেস। বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, আমি আবার বলছি বোট অ্যান্ড স্ট্রিমের যে যে টপিকের কোশ্চেন আসে পরীক্ষায় আমার কিন্তু সব কভারেজ করা আছে, একদম ইজি লেভেল থেকে একদম কঠিন লেভেল পর্যন্ত কনসেপ্ট ওয়াইজ। তো আবার বলছি, যদি কেউ আমার এই সিট যে সিট আমি রেডি করেছি করে নেয়, আশা করছি পরীক্ষার সময় তারা লাভবান হবে, উপকৃত হবে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে, আমার এটা শেষ হয়ে যাবে আজকে, তো মনোযোগ দিয়ে বাড়িতে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেবে তোমরা। জিজ্ঞাসা করছে ডিস্টেন্স কত, ডিস্টেন্স কত। তাহলে ডিস্টেন্স যদি কত হয়, ডিস্টেন্স যদি জানতে চাই আমরা কি করতে পারি? ডিস্টেন্স সমান স্কোয়ার ইন্টু টাইম, রিলেশন আছে। এবার ক্লু দেওয়া আছে যে আমার পার্সোনাল স্পিড 5 আর স্রোতের গতিবেগ 1, তো হয় 6 কাজে লাগবে না হয় 4 কাজে লাগবে, একটু আগেই দেখেছি আমরা। আর যেটা বড় ক্লু ছিল সেটা ছিল টাইমিংয়ের ক্লু ছিল যে যাওয়ার সময় যে সময় লাগে তার সাপেক্ষে ফিরে আসার সময় তার দ্বিগুণ সময় লাগে, ব্যাস এইটা হচ্ছে ক্লু। তো তার মানে সময়ের সাপেক্ষে যদি আমি ধরি ডিস্টেন্স সমান হোয়াট জিজ্ঞাসা করেছে, আর ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম যদি হয়, তাহলে টাইম সমান কি হবে, ডিস্টেন্স আপন স্পিড। বলতে পারি না? বলতে পারি, কারণ এটা আমাকে ক্লু যেটা দিয়েছে যে যাওয়ার সময় যত সময় লাগে ফিরে আসার সময় তার দ্বিগুণ সময় লাগে। তার মানে আমি বলার চেষ্টা করছি যে যদি আমি যাই @6 কিলোমিটার পার আওয়ার আর ফিরে আসি @4 কিলোমিটার পার আওয়ার, আশা করি বুঝতে পেরেছো 6 কীভাবে এসছে না, আমার পার্সোনাল গতিবেগ 5 আর 1 করে আমাকে সাহায্য করবে স্রোতের দিকে, তাহলে 6 হয়ে গেল। আর আমি যখন ফিরে আসছি তখন আমার গতিবেগ 5 আছেই, আমাকে 1 কিলোমিটার করে বাধা দেবে, সেই ক্ষেত্রে 4 আসছে। এবারে ডিস্টেন্স বলেছে কত, ডিস্টেন্স কত, আমি ধরে নিচ্ছি ডিস্টেন্স সমান এক্স, ডিস্টেন্স সমান এক্স। তাহলে এক্স বাই একবার যদি আমরা ধরি ডাউন স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম, নিশ্চয়ই ডাউন স্ট্রিমে যেতে কম সময় লাগবে আপ স্ট্রিমে যাওয়ার তুলনায়, আর আপ স্ট্রিমে যেতে বেশি সময় লাগবে। তার মানে সময় কিভাবে বার হয়, ডিস্টেন্স আপন স্পিড। তার মানে একবার এক্স কিলোমিটারই যাচ্ছি 4 করে, এইখানে একটা টাইম বেরোবে না, ফিরে আসার একটা টাইম বেরোবে। আচ্ছা, ওই ডিস্টেন্সই আমি আবার 6 করে যাচ্ছি, সেম ডিস্টেন্স, এটা যাওয়ার ডাউন স্ট্রিম আর এইটা হচ্ছে ফিরে আসার, তো এইখানেও একটা টাইম বেরোবে না, ব্যাস হয়ে গেল। তার মানে এইখানে যা সময় লাগে, যেতে যা সময় লাগে ফিরে আসতে তার থেকে 2 টাইমস কম লাগে, তো মাইনাস করে 2 করে দেব। তাহলে আমাদের উত্তর কত হবে, এদের এলসিএম 4 আর 6 এলসিএম 12, তাহলে 12 যদি হয় এইখানে, তাহলে 3x আর 2x মানে x হবে, এটা 3x আর এটা -2x, তার মানে x হয়ে গেল সমান 2। তাহলে x এর ভ্যালু কত, x সমান 24 কিলোমিটার আনসার। আশা করছি বোঝা গেছে, 24 কিলোমিটার আনসার। আচ্ছা, এখানে বলেছে, আবার আমি পড়ে দিচ্ছি, হ্যাঁ, আ বোট ক্যান রো 5 কিলোমিটার ইন স্টিল ওয়াটার ইফ দ্য রিভার ইজ রানিং অ্যাট 1 কিলোমিটার পার আওয়ার, ইট টেক্স 2 hours মোর ইন আপ স্ট্রিম দ্যান টু গো ডাউন স্ট্রিম ফর দ্য সেম ডিস্টেন্স। মানে যাবার সময় যে সময় লেগেছে আসার সময় 2 ঘন্টা বেশি লেগেছে। আবার বলছি, কোনো যদি ডিস্টেন্স থাকে তাকে যদি স্পিড দ্বারা ডিভাইড করি তাহলে কোনো একটা টাইম বেরোবে, আর এইখানে যা ডিস্টেন্স গেছি এইখানেও সেই ডিস্টেন্সই গেছি, আর এই ডিস্টেন্স আমার স্পিড আলাদা আছে, তো এখানেও একটা টাইম বেরোবে, তাহলে এদের টাইমের ডিফারেন্স 2 ঘন্টা। এবার আমি যদি রিয়েল ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে দেখো যাদের অসুবিধা হচ্ছে তাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এক্স এর ভ্যালু 24, তাহলে এখানে কি লিখেছিলাম x/4, মানে x এর জায়গায় 24 আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে লিখেছিলাম x/6, তাহলে x এর ভ্যালু 24, তো 24 আমি এখানে আবার রেখে দিচ্ছি। তাহলে এখানে কত আসছে, 4 6 24, আর এখানে 6 4 24, তাহলে এখানে কত লাগবে 6 ঘন্টা আর এখানে 4 ঘন্টা, তো ডিফারেন্সটা 2 আওয়ার্স হচ্ছে, যেটা কোশ্চেনে
গিভেন করেছে যে যাওয়া আর ফিরে আসার, যাওয়াতে যা সময় লাগে ফিরে আসতে 2 ঘন্টা বেশি লাগছে। এই যে এটা যাওয়ার সময় গতিবেগ ছিল 4, তো ফিরে আসার সময় গতিবেগ ছিল 4, তো আমি যখন ফিরে আসছি তখন 6 ঘন্টা সময় লাগছে, আর যাওয়ার সময় গতিবেগ ছিল 6, যখন যাচ্ছি তখন আমার 4 ঘন্টা সময় লাগছে, তাহলে ডিফারেন্স 2 আওয়ার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যাব। সেভেন্টিন প্রশ্ন। two places are 108 কিলোমিটার অ্যাপার্ট। মানে এই প্রশ্নতে প্রথমে বলে দিল যেহেতু বোট অ্যান্ড স্ট্রিম করছি সেহেতু এরকমই একটা ডিস্টেন্স যাবো আর ফিরে আসবো। আমি কেন এইভাবে ডায়াগ্রাম টানছি, কারণ ডাউন স্ট্রিম নিচের দিকে যাব, আপ স্ট্রিম উপরের দিকে উঠে আসবো, বুঝতে সুবিধা হবে। তাহলে এই প্রশ্নতে প্রথমেই বলে দিয়েছে যে দুটি পয়েন্ট, মানে আমি ধরে নিচ্ছি এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, দুটি পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। তাহলে এইটার যদি আমি বলি 108 কিলোমিটার, দুটি পয়েন্টের মধ্যে দূরত্ব 108 কিলোমিটার। পরে বলেছে টু বোটস স্টার্ট ফ্রম বোথ প্লেসেস অ্যাট সেম টাইম টুয়ার্ডস ইচ আদার। আচ্ছা, এইখানে একটা বোট আছে যে শুরু করেছে এইখান থেকে এত দূর যাবে বি পর্যন্ত। আচ্ছা, এই দিকেও একটা বোট আছে যে আবার এই দিক থেকে, মানে একটা বোট এ থেকে বি এর দিকে আর একটা বোট বি থেকে এর দিকে যাচ্ছে। ঠিক, পরে ইনফরমেশন দিয়েছে যে আফটার টুয়ার্ডস ইচ আদার বলেছে ইফ ওয়ান বোট ইজ গোয়িং ডাউন স্ট্রিম দেন আদার ওয়ান ইজ গোয়িং আপ স্ট্রিম। এটা তো আমরা বুঝতেই পেরেছি, একটা বোট এই দিক থেকে গেল, একটা বোট ওই দিক থেকে আসছে, বলে দিয়েছে আগে। আফটার হাউ মাচ টাইম উইল দে মিট, কত সময় পর তাদের দেখা হবে। ইফ দেয়ার স্পিডস আর 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 15 কিলোমিটার পার আওয়ার। তো এখানে কোন বোটের স্পিড কত দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি এই প্রথম বোটের গতিবেগ 12 কিলোমিটার পার আওয়ার আর দ্বিতীয় বোটের গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। এর যদি 15 ধরি, এর যদি 12 ধরি তাও হবে। এই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কারণ ডিস্টেন্স ট্রাভেল বলেনি যে এ কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, বি কত ডিস্টেন্স ট্রাভেল করেছে, তো সময় জিজ্ঞাসা করছে। তো দুটো স্পিড যেখানে খুশি দিতে পারি আমরা। তো প্রথমের গতিবেগকে দিলাম 12 আর সেকেন্ডের গতিবেগকে দিলাম 15। এবার বলেছে এরা দুজন যখনই গতিবেগ অনুযায়ী উঠে আসবে তখন মোটামুটি আমি ধরে নিচ্ছি এই জায়গাতে তাদের মিটিং হবে, মিটিং টাইম। এই জায়গাতে তাদের মিটিং টাইম মানে এই জায়গায় তাদের দেখা হবে। ঠিক, তো কোশ্চেনে আবার জিজ্ঞাসা করছে যে যে আফটার হাউ মাচ টাইম মানে কত সময় পর they will meet each other if their speeds are 12 কিলোমিটার and 15 কিলোমিটার পার আওয়ার। মানে যখনই দুজনে যাত্রা তো একই সময়ে শুরু করবে, বলেই দিয়েছে, আগেই কোশ্চেন পড়ে দেখে নিয়েছিলাম। তো যখনই একসাথে শুরু করবে তো কটার সময় তাদের দেখা হবে, কটার সময় যদি বলি এটা ভুল হবে, কত সময় পর টাইম জিজ্ঞাসা করছে। আফটার হাউ মাচ আওয়ার্স, হাউ মাচ মিনিটস, হাউ মাচ সেকেন্ডস, এরকম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি একজন যাচ্ছে আপ স্ট্রিম, একজন যাচ্ছে ডাউন স্ট্রিম, ঠিক আছে। তো নিশ্চয়ই এই যে ব্যক্তি 12 কিলোমিটার যাচ্ছেন ইনি সাহায্য পাবেন একটা ডাউন স্ট্রিম স্পিড, আমি ধরে নিচ্ছি যে ডাব্লিউ হচ্ছে স্রোতের স্পিড, ঠিক আছে। তো আমি যদি ধরি 12 কিলোমিটারের সঙ্গে ডাব্লিউ অ্যাড করব তাহলে আমার ডাউন স্ট্রিম স্পিড আসবে। কারণ আমরা একটা লজিক জানি, অনেকেই, আমি বলে দিচ্ছি এটা কেন আলোচনা করছি, অনেকেই হয়তো এই প্রশ্নতে আটকেও যেতে পারে। কারণ আমার যে কনসেপ্ট আমি বলি, না আমার গতিবেগ কাজে লাগবে না তোমার গতিবেগ কাজে লাগবে, না আমার কাজে লাগবে 12 না তোমার 15 কাজে লাগবে। তো কি কাজে লাগবে, আমি যদি ডাউন স্ট্রিমে যাই আমার সাথে গতিবেগ যোগ হবে, আর আমি যদি আপ স্ট্রিমে উঠে আসি তাহলে আমার গতিবেগ লেস হবে, হবে কি না। তো অনেকে হয়তো এইভাবেও ফেসে যেতে পারে, যা এখানে তো নদীর স্রোতের গতিবেগ দেওয়া নেই, তাহলে কি করব। দেখো আমরা কি করব, যদি আমি 12 কিলোমিটারের সাথে ডাব্লিউ সাহায্য পাই, ডাব্লিউ মানে স্রোতের গতিবেগ ধরে নিলাম, এবং যদি আমি এই দিক থেকে উঠে আসি তাহলে আমি 15 থেকে আমি
গতিবেগ লেস হবে, স্রোতের গতিবেগ লেস হবে। তাহলে যদি আমরা 12 প্লাস ডাব্লিউ, আর এটা হচ্ছে রিলেটিভ স্পিড, যেহেতু আমরা রিলেটিভ স্পিড করব সেই জন্য 15 প্লাস 15 মাইনাস ডাব্লিউ, রিলেটিভ স্পিড যোগ হয় না, রিলেটিভ স্পিড অপোজিট সাইডে যোগ হয়। তার মানে যদি এটা আমরা করি যে আমার গতিবেগ যখন যাব 12 প্লাস ডাব্লিউ হবে, আর যখন কেউ আমার সাপেক্ষে অপোজিট দিকে আসছে তার গতিবেগ 15 মাইনাস ডাব্লিউ হবে। তো যদি এটা খুলে দিই 12 প্লাস ডাব্লিউ প্লাস 15 মাইনাস ডাব্লিউ, তার মানে যদি কখনো দুজন ব্যক্তি স্রোতের দিকে আর স্রোতের বিরুদ্ধে উঠে আসছেন, তাদের যে রিলেটিভ স্পিড, তাদের নিজস্ব রিলেটিভ স্পিড চেক করলেই হয়ে যাবে। কারণ একজন সাহায্য পাবে আর একজন সাহায্য পাবে না, এরা তো নিজেদের মধ্যেই কেটে গেল, হলো না? যদি আমি 2 কিলোমিটারের সাহায্য পাই আর কেউ 2 কিলোমিটারের বাধা পাই, তাহলে ওইটা তো দুজনের মধ্যে সেটা তো ম্যানেজই হয়ে গেল। তার মানে স্রোতের গতিবেগের এই ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, ঠিক আছে? তার মানে ডাব্লিউ স্রোতের গতিবেগ মাইনাস আর প্লাস কেটে গেল। তার মানে আলটিমেট আমার গতিবেগ কত হলো? 27 কিলোমিটার পার আওয়ার। 27 কিলোমিটার পার আওয়ার রিলেটিভ স্পিড, আপেক্ষিক গতিবেগ। এবারে যেহেতু আমার ডিস্টেন্স দেওয়া আছে 108 কিলোমিটার, এবারে এই ডিস্টেন্সটি আমরা দুজন মিলে ট্রাভেল করব এবং দুজনের আমাদের গতিবেগ যোগ হবে বিপরীত দিকে, তার মানে 27। তো 27 108 মানে 4 টাইমসে কেটে গেল। তার মানে কত সময় পর দেখা হবে? আফটার 4 আওয়ার্স পর ওই দুটো নৌকোর দেখা হবে যাত্রা শুরু করার পর। আশা করছি বোঝা গেল, ঠিক আছে? আবার আমি রিপিট করতে চাই, এই প্রশ্নতে স্রোতের গতিবেগ দেওয়া ছিল না এবং দরকারও নেই। কারণ তোমরাই দেখতে পেয়েছো যে সুবিধা পাবে আর যে বাধা পাবে তাদের তো ম্যানেজ করে 0 হয়ে গেল। একজন 2 কিলোমিটারের সাহায্য পাবে, একজন 2 কিলোমিটারের হেল্প পাবে, তো দুজনের তো প্লাস আর মাইনাস 0 হয়ে গেল। তার মানে আমাদের আলটিমেট কোন স্পিডটা কাজে লাগবে? আলটিমেট 12 আর 15, মানে ইন্ডিভিজুয়াল স্পিডটাই কিন্তু এইখানে এই অঙ্কের ক্ষেত্রে কাজে লেগেছে, ঠিক আছে? চলো দেখে নাও, তারপর আমরা পরের প্রশ্নতে যাব। আশা করছি বুঝতে পেরেছো। হ্যাঁ, ঠিক উত্তরও এসেছে। এই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু থাকবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন, আবার বলছি, ঠিক? তো ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর বাকি সব কোথায় গেল? আমি বললাম না অনেক জনেরই নাম ছিল লিস্টে, সে তো ক্লাসের সময় কারো পাত্তা নেই। অনেকেই হয়তো ভাবছে যে আবার তো রিটেলিকাস্ট হয়ে যাবে নাকি, আবার রিটেলিকাস্ট হয়ে যাবে, আমাদের নাম সিলেক্ট করা আছে তো আমরা যখন খুশি দেখে নেব। এত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এটা একটা সুবিধাও আছে যে যার যখন ইচ্ছে হবে ক্লাসটি দেখে নেবে, ঠিক আছে? কিন্তু হয়তো যখন ক্লাস দেখবে তখন হয়তো রিয়েল টাইমে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এখনই কমেন্ট করে আমাকে জানাতে পারো, আমি দেখছি, ওখানে মনিটর করছি, তো তার সমাধান সম্ভব রিয়েল টাইমে। এবারে যারা পরে দেখবে তাদের যদি কোনো সমস্যা হয় তাহলে পরের ভিডিওতেই তার সমাধান হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য বলছি লাইভ দেখাটাই সবচেয়ে জরুরি যাদের অসুবিধা হয়, ঠিক? চলো আমরা পরের প্রশ্নতে যাব। ভিডিওটা তো থেকেই যাবে, এবার আমি ইউটিউবেও আপলোড করবো। আশা করি আগের দিনও তোমরা দেখে নিয়েছো যে আমি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম। এই ভিডিওটা আমি ইউটিউবেও আপলোড করে দেবো যাতে তোমাদের সাথে সাথে আরও যারা রয়েছে তারাও উপকৃত হয়। 18 নাম্বার প্রশ্ন বলেছে, আ বোট রানিং আপ স্ট্রিমস covers a distance of 10 kilometer in 30 minutes। তার মানে আপ স্ট্রিমে 10 কিলোমিটার যাচ্ছি 30 মিনিটে, তাহলে 60 মিনিটে যাব 20 কিলোমিটার, ঠিক আছে? মানে আপ স্ট্রিম স্পিড আমি বুঝতে পেরে গেলাম যে 1 ঘন্টায় 20 যাব, তার মানে 20 কিলোমিটার পার আওয়ার আমার গতিবেগ আপ স্ট্রিমে। পরে while running downstream অনুকূলে যখন যাচ্ছি, it covers the same distance in 25 minutes। তাহলে ওই 10 কিলোমিটারে যাচ্ছি 25 মিনিটসে। এবং আমি আবার বলতে চাইছি
আমাদের যে সিস্টেম ওই 25 মিনিটে এত 60 মিনিটে কত করি না, আমরা শুধুমাত্র আইডিয়া লাগাই যে 25কে কীভাবে 60 করব যাতে লিখতে না হয় আমাদের। তো 25কে 60 কীভাবে করব? আচ্ছা, আগেই 10 কিলোমিটার যাচ্ছিল 30 মিনিটে, আর এখন 10 কিলোমিটারই যাচ্ছে 25 মিনিটে, মানে 10 আর 25 5-এর টেবিলে ডিভাইড হবে না দুটোই? তাহলে যদি 10কেও 5 দ্বারা ডিভাইড করি তাহলে 2 কিলোমিটার, আর 25কেও যদি 5 দ্বারা ডিভাইড করি তো 5 মিনিট। তার মানে বুঝতে পারলাম 5 মিনিটে আমি 2 কিলোমিটার যাই। 5 সমান 2 হলে 5-এর সাপেক্ষে 60 কত? 5 12 60, তাহলে 2কেও 12 দ্বারা গুণ করবো, 12 2 24 কিলোমিটার। মেন্টালি উত্তর চলে আসবে, কোনো লেখার দরকার নেই। তাহলে আমি বুঝতে পেরে গেলাম আপ স্ট্রিম স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার, আর ডাউন স্ট্রিম স্পিড কত? 24 কিলোমিটার পার আওয়ার। ব্যাস, দুটো স্পিড পেয়ে গেলাম। এইবারে কি জানতে চাইছে? জানতে চাইছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য রিভার কারেন্ট। আচ্ছা, রিভার কারেন্ট মানে আবার বলছি স্ট্রিমেরই রেট ইন কিলোমিটার পার আওয়ার। আমরা আগেও দেখে নিয়েছিলাম যে যদি ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিড জানতে পেরে যাই তাহলে এই দুটো স্পিড থেকে দুটো কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি, যে জিজ্ঞাসা করতে পারে যে ব্যক্তি যাচ্ছিলেন আর ফিরে আসছিলেন তার স্পিড কত স্টিল ওয়াটারে, মানে স্থির জলে তার গতিবেগ কত, অথবা আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে স্রোতের গতিবেগ কত। তাহলে আমি এই প্রশ্নতে যেটা জিজ্ঞাসা করছি সেটা আলোচনা করছি, স্পিড অফ কারেন্ট। কারেন্টকে আমরা স্ট্রিমও বলি, ঠিক আছে? তাহলে কারেন্টের যদি জিজ্ঞাসা করে তো ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের কি করি? বিয়োগ, তারপরে হাফ করে দিই। 2 দ্বারা ভাগ মানে হাফ করে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পেরে গেছো। 4কে যদি 2 দ্বারা ভাগ করি তো 2 কিলোমিটার পার আওয়ার। যদি এই প্রশ্নতে জিজ্ঞাসা করতো যে স্পিড ইন স্টিল ওয়াটার, মানে স্থির জলের গতিবেগ, ঠিক আছে? সেটা ম্যান হতে পারে, নৌকা হতে পারে, বোট হতে পারে, যে কিছু হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ করি 24 + 20 ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 44-এর অর্ধেক করি। 44-এর অর্ধেক 22 কিলোমিটার পার আওয়ার। এই যে 40 আর 4 44, 2 দ্বারা ভাগ করি না, আমি আবার বলছি 2 দ্বারা ভাগ করার থেকে তুমি একবার হাফ করো 44-এর অর্ধেক, সঙ্গে সঙ্গে উত্তর আসবে। তাহলে 22 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমাদের এই প্রশ্নটির উত্তর ছিল, যা জিজ্ঞাসা করেছিল স্পিড অফ কারেন্ট 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক? কারো অসুবিধা আছে তো প্লিজ কমেন্ট করো। হ্যাঁ ঠিক, x-y/2। ঠিক, ভেরি গুড। এই টাইপেরই প্রশ্ন আছে। আচ্ছা, মুছবেন না? আচ্ছা ঠিক আছে, আমি মুছছি না এখন, ঠিক আছে? আবার বলছি, যদি কারো কোনো অসুবিধা থাকে কোনো জায়গাতে, যদি কনসেপ্ট ভুলে যাও ইন ফিউচার, আমার যে এইটা আমার পার্সোনাল আইডিতে হচ্ছে, আমাদের ফেসবুকেও থেকে যাবে ভিডিও, এবং আমাদের ক্লাস শেষ হওয়ার পরই এই ভিডিওটি আবার ইউটিউবে আপলোড করে দেবো। তোমরা যখন খুশি যতবার খুশি দেখতে পারবে। তবে আবার বলছি, অনেস্টলি বাড়িতে করবে। হ্যাঁ, কেউ কিন্তু এই ভিডিওর অপেক্ষায় থাকো না, বা যে কোনো ভিডিওর অপেক্ষায় থাকো না যে ঠিক আছে ভিডিও আছে আমরা দেখে নেব। না, ভিডিওর সাহায্যে সেভাবে পড়া হয় না। তোমরাও বুঝতে পারছো যে ক্লাসে আমরা যেভাবে পড়ি, এই ক্লাস আমরা পাচ্ছি ঠিক, এখন আমাদের সময় খারাপ আছে, যেতে পারছি না কোথাও, হয়তো একটু হলে সাহায্য হচ্ছে, কিন্তু ক্লাসে আমরা যেভাবে পড়ি সেই ইমেজ আমরা পাচ্ছি না। কিন্তু আশা করি প্রত্যেকেই আমাকে সমর্থন করবে। সকালের ব্যাচেও আলোচনা করলাম আমি এই কথাটি। তো ঠিক আছে, আমরা আমাদের সিচুয়েশন অনুযায়ী যতদূর সম্ভব, যতভাবে সম্ভব, যেভাবে সম্ভব আমরা আমাদের এই সময়গুলোকে কাজে লাগাবো। ঠিক আছে, হয়ে গেছে আশা করছি। এবারে মুছবো। এবারে 19 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 19 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, উত্তর কার এসছে দেখি, উত্তর প্লিজ কমেন্ট করো। ইম্পর্টেন্ট মানে এটা একটু আলাদা লেভেলের প্রশ্ন। আশা করি যারা পড়েছো বা সলভ করেছো বাড়িতে, যাদের উত্তরও বেরিয়েছে, তারাও আশা করি বুঝতে পেরে গেছো যে এটা কী লেভেলের অঙ্ক আছে। এবং প্রত্যেককে আমি মনোযোগ দিতে বলবো, ঠিক আছে? যদি মনোযোগ না দাও তো সলভ হবে না। কিন্তু আবার বলছি, এটা আলাদা লেভেলের অঙ্ক আছে,
হাই লেভেলের অঙ্ক আছে, তো প্লিজ আমি যখন বোঝাবো তখন যেন বোর্ডের দিকেই মনোযোগ থাকে, তাছাড়া কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, শুরু করব। লেখা কমপ্লিট? আশা করছি লেখা কমপ্লিট হয়েছে। চলো আমি মুছে দিচ্ছি এবার। ঠিক, এইবার আবার বলছি যে পরের প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট লজিকের দিক দিয়ে। পরের প্রশ্নটি কিন্তু এত ইজি নয় যে আমরা যেভাবে করছিলাম ফাটাকসে হয়ে যাবে। ঠিক, অনেক মানে ভালো প্রশ্ন। এই প্রশ্নটিও আসে পরীক্ষাতে এবং এটা হাই লেভেলের প্রশ্ন। ঠিক আছে, তো কেউ কিন্তু মনোযোগ হারাবে না। অনেকেই কী ভাববে যে এতক্ষণ ধরে তো ইজিলি সলভ হচ্ছিল, এই প্রশ্নটি না ঠিক লাগছে না। আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে, তাদের জন্য বলছি এটা কিন্তু হাই লেভেলের প্রশ্ন। হাই লেভেলের যদি কোনো পরীক্ষা দাও তাহলে কিন্তু এই প্রশ্নটি আসবে, তো বুঝতেই পারছো সলভ ওইভাবেই হবে। ঠিক, পড়ি ফার্স্ট টাইম। 19, a man can row 60 kilometer upstream and 88 kilometer downstream in 20 hours. এই ক্ষেত্রে একজন ম্যান 60 কিলোমিটার আপস্ট্রিমে গেছেন, আপস্ট্রিমে 60 কিলোমিটার আর ডাউনস্ট্রিমে গেছেন 88 কিলোমিটার। ওই দুটো জার্নির টোটাল টাইম দেওয়া আছে, যাওয়া এবং আসা 20 ঘন্টা মোট সময় লেগেছে। ঠিক আছে, পরের প্রশ্ন মানে পরে ইনফরমেশন দিয়েছে অলসো হি ক্যান রো, তিনি আবার যাচ্ছেন কত 80 কিলোমিটার আপস্ট্রিম 80 কিলোমিটার অ্যান্ড 110 কিলোমিটার ডাউনস্ট্রিম ইন 26 আওয়ার্স। তাহলে দুটো কন্ডিশন কেন দেওয়া আছে? একটাই তো দিতে পারতো। দুটো ইনফরমেশনে কাজে লাগিয়েই আমাকে উত্তর বার করতে হবে। ঠিক আছে, কারণ এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নেই। দেখো পরে যদি পড়ি, ফাইন্ড দ্য রেট অফ দ্য কারেন্ট অ্যান্ড স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার। এই ক্ষেত্রে দুটো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, আমি ইচ্ছে করে দুটো কোয়েশ্চেনে রেখেছি। পরীক্ষায় যে কোনো একটা কোয়েশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করবে। হয়তো এই কোয়েশ্চেনে জিজ্ঞাসা করেছে যে কারেন্টের রেট বলো, স্রোতের গতিবেগ বলো, আর যে ম্যানটি যাচ্ছিলেন তার গতিবেগ স্থির জলে কত। দুটো কোয়েশ্চেনই আমরা সলভ করে নেব। পরীক্ষাতে যে কোনো একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। তো যদি কেউ সলভ করে থাকো প্লিজ উত্তর বলো, আমি দেখে নিচ্ছি একবার। কারো সলভ হয়েছে? আশা করছি বুঝতেও পারছো যে কীরকম টাইপের আছে প্রশ্ন, লেভেল একটু আলাদা আছে। লেভেল একটু আলাদা আছে প্রশ্নের। ঠিক আছে, এত ইজিলি সলভ হবে না, কিন্তু আমরা কনসেপ্টে সলভ করব এবং কনসেপ্টে সলভ করলে ইজি হবে, কঠিন হবে না। হয়তো একটু সময় লাগবে, কারণ আবার বলছি কোশ্চেনের উপর ডিপেন্ড করে যে আমরা কি মেথড ইউজ করব। তাহলে চলো আমরা শুরু করি। ঠিক আছে, আচ্ছা আমি তার আগে একটা ডায়াগ্রাম বানাই। ঠিক আছে, যে আ বোট রানিং এ ম্যান ক্যান রো 60 কিলোমিটার আপ স্ট্রিম। আচ্ছা 60 কিলোমিটার আপ স্ট্রিম আর এর সাথে 88 কিলোমিটার ডাউন স্ট্রিম, সময় কত নিচ্ছে? 20 ঘন্টা। ওই ম্যানটি 80 কিলোমিটার আপ স্ট্রিম আর 110 কিলোমিটার ডাউন স্ট্রিম, সময় নিচ্ছেন 26 ঘন্টা। তাহলে বার করতে হবে আমাকে স্পিড অফ দ্য কারেন্ট আর স্পিড ইন
স্টিল ওয়াটার, দুটো বার করতে হবে, ঠিক আছে? চলো দেখি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, হবে ভাই, এবারে হবে, নিশ্চয়ই হবে, তোমরাও পারবে। তোমরাও আশা করি বুঝতে পেরে গেছো এতক্ষণ যে কী লেভেলের প্রশ্ন আছে, চেষ্টা করেছো। তো আমি সলভ করছি, মনোযোগ দেবে, তোমরাও পারবে। পরবর্তীকালে যখন পরীক্ষায় তোমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরাও পারবে, ঠিক আছে? একটু মনোযোগ দিতে হবে, আবার বলছি, এটা এত ইজিলি সলভ হবে না, ঠিক আছে? চলো, যেহেতু জিজ্ঞাসা করেছে স্পিড অফ কারেন্ট আর স্পিড ইন স্টিল ওয়াটার, আর দুটো ডিস্টেন্স গিভেন আছে, যে আমি 60 কিলোমিটার আপ স্ট্রিমে যাচ্ছি আর 88 কিলোমিটার ডাউন স্ট্রিম যাচ্ছি, টোটাল 20 ঘন্টা নিচ্ছি। 80 কিলোমিটার আপ স্ট্রিম যাচ্ছি, তার সাথে 110 কিলোমিটার ডাউন স্ট্রিম যাচ্ছি, যাওয়ার আসাতে মোট টাইম নিচ্ছি 26 ঘন্টা। তো ব্যাস, আমি এখানে ধরে নেব লেট দ্য স্পিড ইন স্টিল ওয়াটার, মানে ধরে নিলাম ওই ম্যানটির স্পিড ওয়াটারে, স্টিল ওয়াটারে স্পিড হচ্ছে এক্স কিলোমিটার পার আওয়ার। সেরকমভাবে লেট দ্য স্পিড অফ দ্য কারেন্ট বি ওয়াই কিলোমিটার পার আওয়ার। ঠিক, এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল আছে। তো এইভাবে যদি সলভ করি, আমাদের কনসেপ্ট ওয়াইজ বেস্ট টেকনিক, ঠিক আছে? তো এইবারে আমি যদি বলি ডিস্টেন্স কত 60 কিলোমিটার আপ স্ট্রিম, আর ডিস্টেন্স কত 88 কিলোমিটার ডাউন স্ট্রিম, দুটোর যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স যেতে আমার সময় লেগেছে 20 ঘন্টা। সময়ের একটা ক্লু আছে, আবার বলছি, যদি সময় হয় টাইম, তো আমি বলতে পারি কি না ডিস্টেন্স আপন স্পিড বলতে পারি, আশা করি তোমরাও জানো। এইবারে যদি আমার স্টিল ওয়াটারের স্পিড হয় এক্স কিলোমিটার, আর যদি আমার কারেন্টের গতিবেগ হয় ওয়াই কিলোমিটার, তাহলে আমরা বলতে পারি যে একবার এক্স প্লাস ওয়াই কাজে লাগবে, একবার এক্স মাইনাস ওয়াই কাজে লাগবে, এইভাবেই হতে পারে। তো আমরা কীভাবে দেখব? 60 কিলোমিটার আপ স্ট্রিম প্লাস 88 কিলোমিটার ডাউন স্ট্রিম, 80 কিলোমিটার আপ স্ট্রিম প্লাস 110 কিলোমিটার ডাউন স্ট্রিম, কীভাবে দেখব? রিলেশন কিন্তু এইটা আছে, কারণ 20 ঘন্টা আর 60 ঘন্টা এইটা আমাকে দেখে নিতে হবে। তো আমরা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমার কাছে কিন্তু স্পিড অফ কারেন্ট আর স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করছে। তো আমরা যেটা ধরেছি, কি ধরেছি? স্পিড ইন স্টিল ওয়াটার এক্স আর স্পিড অফ দ্য কারেন্ট ওয়াই। যদি আমি এই স্পিড ধরি, তাহলে আমাকে এক্স প্লাস ওয়াই একবার করতে হবে আর একবার এক্স মাইনাস ওয়াই, ঠিক? তাহলে যে রিলেশন আছে এক্স ওয়াই, এটা তো এক্স ওয়াই দুটো ভ্যারিয়েবল আসছে, তার সাথে আবার এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইও চলে আসছে, তার মানে এটা আরও কঠিন পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? তো আমরা কি করব? আমি এটা বোঝাতে চাইছি যে স্পিড অফ কারেন্ট আর স্পিড অফ স্টিল ওয়াটার আমি ধরে নিতে পারি এটা এক্স ওয়াই প্রথম স্টেজে। যদি ধরি তাহলে কিন্তু আমরা কি করব, যেটা আমি বলার চেষ্টা করছি, যে এই দুটো আবার এই নাম্বারগুলো দ্বারা ডিভাইড করতে হবে, তারপর উত্তর আসবে। কিন্তু আমরা যদি স্পিডটা ডাইরেক্ট আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম ধরে নিই, এই যে স্পিড ইন স্টিল ওয়াটার যেটা ধরেছি, এর জায়গায় যদি আপ স্ট্রিম অর ডাউন স্ট্রিম, এই জায়গায় ওয়াই যদি আপ স্ট্রিম অর ডাউন স্ট্রিম ধরে নিই, তাহলে কি হবে? তাহলে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো তার মানে আমি বলার চেষ্টা করছি যে সিঙ্গেল স্পিড ইন স্টিল ওয়াটার আর স্পিড অফ দ্য কারেন্ট ধরবো না, আমরা ডাইরেক্ট ধরে নেব লেট দ্য ডাউন স্ট্রিম স্পিড বি এক্স, তাহলে লেট দ্য আপ স্ট্রিম স্পিড বি ওয়াই। এবার এটা তো সুবিধা কী হলো, আগে যেমন এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হচ্ছিল, তো সেটা আরও কঠিন ইকুয়েশনের দিকে যাচ্ছিল। এই ক্ষেত্রে আমার লাভ হলো, যদি আমি সাজাই এইগুলোকে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম, তো আমি ফার্স্টে ডাউন স্ট্রিম নিচ্ছি, ঠিক আছে? 88 ডাউন স্ট্রিমে গেলাম, এইদিকে কিন্তু ডাউন স্ট্রিম সাজাচ্ছি,
80 ডাউন স্ট্রিম, তার সাথে 60 কিলোমিটার আপ স্ট্রিম। ঠিক, তাহলে যদি 88 কিলোমিটার আমি ডাউন স্ট্রিমে যাই, ডাউন স্ট্রিম স্পিড কত আমার, ডাউন স্ট্রিম স্পিড এক্স ধরেছি, তার মানে ডিভাইডেড বাই এক্স। আর যেটা আপ স্ট্রিম আমি ধরেছি, আপ স্ট্রিম ওয়াই, তো ডিভাইডেড বাই ওয়াই। তাহলে ডিস্টেন্স আপন স্পিড টাইম হবে। আর এই দুটো টাইম কত লেগেছে, যাওয়ার আসাতে মোট টাইম লেগেছে 20 ঘন্টা, 20 আওয়ার্স। বোঝা গেল? সেই রকমভাবেই আমি যেহেতু প্রথমের কলামটি ডাউন স্ট্রিম লিখেছি, তোমরা আপ স্ট্রিমও লিখতে পারো, কোনো যায় আসে না। তো মনে রাখবে, যদি প্রথমে ডাউন স্ট্রিম হয় তো এবার আমরা ডাউন স্ট্রিমকেই নেব। 110 কিলোমিটার ডাউন স্ট্রিম, তাহলে 110 কিলোমিটার ডাউন স্ট্রিম, রেট কিন্তু একই আছে, এই যে ডাউন স্ট্রিম রেট এক্স, তাহলে ডিভাইডেড বাই এক্স। এবার যদি এখানে আপ স্ট্রিমের জায়গায় ডাউন স্ট্রিমের জায়গায় আপ স্ট্রিম লিখে দিই, তাহলে এখানে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর 80 কিলোমিটার আপ স্ট্রিম, তাহলে 80 কিলোমিটার আপ স্ট্রিম রেট ওয়াই। তাহলে দুটোরই আবার টাইম নিশ্চয়ই আলাদা আলাদা বেরোবে, দুটোর টাইমের সাম হবে যেটা দেওয়া আছে 26 ঘন্টা। আশা করি বোঝা গেল, মানে ক্লুটা বোঝা গেল যে কি আমাকে ধরতে হতো, কোথায় ধরতে হতো। আমি আবার বলছি, স্পিড অফ দ্য কারেন্ট এক্স আর ওয়াই যদি ধরি তাহলে কিন্তু সেটা বড় হয়ে যাবে, কিন্তু যদি ডাইরেক্ট আমরা আপ স্ট্রিম রেট আর ডাউন স্ট্রিম রেট ধরি তাহলে কিন্তু তুলনামূলক ইজিলি সলভ হবে। ঠিক আছে, তো আমি জাস্ট দুটো সমীকরণ বানিয়েছি, ইকুয়েশন বানিয়েছি। এবার তোমরা সমীকরণটি বুঝতেই পেরে গেছো কিভাবে সলভ হবে। এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর সমীকরণ। এটা সমীকরণের মাধ্যমে সলভ করা বেস্ট। হয়তো এর ফর্মুলাও আছে, যেটা ট্রিক বলি, ট্রিক কিন্তু অনেক কঠিন। আশা করি প্রত্যেকের বাড়িতে বই আছে, এই যে অঙ্কটি আছে না, একবার ট্রিকগুলো দেখে নেবে। ট্রিকে যখন বই থাকবে চোখের সামনে তখন তো তোমরা আরামসে প্র্যাকটিস করে নেবে। তোমরা আজকে 2-3 বার প্র্যাকটিস করবে ট্রিকে, তারপর না বইটা ঢেকে পরশু দিন একবার ট্রাই করবে, দেখবে মনে পড়ছে কিনা। মনে পড়বে না, কিন্তু এই প্রসেসটি যদি 2-4 বার প্র্যাকটিস করে নাও তাহলে আর কাউকে কিছু বলার দরকার হবে না, তুমি নিজেই পারবে। ঠিক, এইবারে আমাদের কি হয়, এক্স আর ওয়াইয়ের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবল কাটার দরকার হয়, তো আমরাও কাটার চেষ্টা করব। কোনটা কাটার চেষ্টা করব, যেটা আমাদের এখন ইজি মনে হবে। তাহলে দেখতে পাচ্ছি 60 আর 80 এই দুটোর ইজি আছে না, 88 আর 110কেও করা যাবে, কোনো মানে প্রবলেম নেই, কিন্তু মনে হচ্ছে এইটা ইজি, 60 আর 80। কেন না, এদের যদি আমরা একে 4 দ্বারা গুণ করি আর একে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 240 বাই ওয়াই, এইটাও 240 বাই ওয়াই রিপ্রেজেন্ট হবে কি না। তার মানে একে যদি আমরা 4 দ্বারা গুণ করি আর একে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, ওয়াইয়ের ভ্যালুটা সমান হয়ে যাবে, মানে ডিভাইডেড বাই ওয়াই আছে তো ওয়াইয়ের ভ্যালুটা সমান হবে। এবার আমরা এটাও জানি, যদি কোনো মানে যে ইকুয়েশনে কোনো এক জায়গায় যদি কিছু চেঞ্জ করি তাহলে প্রতিটা জায়গাতে সেম অ্যামাউন্ট দ্বারা চেঞ্জ হবে, প্রতিটা জায়গাতে সেম অ্যামাউন্ট দ্বারা চেঞ্জ হবে, হবে না। যদি 60 বাই ওয়াইকে যদি 4 দ্বারা গুণ করি, এর সাথে বাকি আরও যারা রয়েছে ভ্যারিয়েবল তাদের সঙ্গেও 4 গুণ করব। সেরকমভাবে নিচেও যদি 80-র সঙ্গে 3 গুণ করি তাহলে 110-এর সঙ্গেও 3 আর 26-এর সঙ্গেও 3 গুণ করব। আবার বলছি, ভালো করে মনোযোগ দিবে, তাছাড়া কিন্তু কঠিন মনে হবে তোমাদের। ঠিক আছে, কঠিন কিন্তু নয়। আবার বলছি, দুবার যখনই প্র্যাকটিস করে নেবে না তোমরা বলবে ইজি আছে, মনোযোগের দরকার আছে। ঠিক, এইবার যদি আমরা ইকুয়েশনটি বানাই, ইকুয়েশনটি আমরা এই দিকে বানাচ্ছি। ঠিক আছে, এইদিকে তো আমাদের ডিটেলস লেখা হয়ে গেছে সব, আমরা ইকুয়েশনটি এই দিকে বানাচ্ছি, তাহলে পরপর দেখে বুঝতে সুবিধা হবে। এটা আমরা মুছে দিচ্ছি, এটা এইগুলো আমি লিখেছিলাম জাস্ট আমাদের রেফারেন্সের জন্য, যাতে আমরা বুঝতে পারি। তাহলে যদি গুণ করি তাহলে এটা কত আসছে, 4 8 32 আর 4 8 32 মানে 352 বাই এক্স। আর এটা আসছে একটু আগে বললাম 240 হবে, প্লাস 240 4 6 24 বাই ওয়াই সমান 4 20 80। আর এটা কত হবে 33 330 বাই এক্স, প্লাস এটা তো 240ই হবে কারণ এইটা ইকুয়াল করার ছিল আমাদের, ওয়াই সমান 78। এইবার যখন ভ্যারিয়েবল ইকুয়াল হয়ে গেছে তখন আমরা কি করি,
প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এইগুলো সব মাইনাস করে দিলাম। এটা তো কেটে গেল, কেটে গেল না? 240y 240y, এই কাটার জন্যই তো আমি এখানে বলছিলাম যে হয় আমরা এক্সকেও কাটতে পারি, আমরা ওয়াইকেও কাটতে পারি। কাটবো তাকে যে আমাদের সুবিধা মনে হবে দেখে। আমি যখন দেখলাম 60 আর 80, মানে এদের এলসিএমও নিতে পারি আমরা। একে 4 দ্বারা গুণ করি 240, একে 3 দ্বারা গুণ করি 240 রিপ্রেজেন্ট হচ্ছে, সেজন্য প্রতিটা টার্মের সঙ্গে উপরে 4, প্রতিটা টার্মের সঙ্গে নিচে 3 গুণ করে দিলাম। ওয়াই এর ভ্যালু কেটে গেল। এইবার 352/x মাইনাস 330/x, তার মানে 22/x হবে কিনা? 22/x, ওয়াই কেটে গেছে, সমান 80 থেকে 78 বাদ তো 2, তাহলে 2x সমান 22, তাহলে x সমান 11 পেয়ে গেলাম কিনা? এটা কি ধরেছিলাম? ডাইরেক্ট আমরা পেয়ে গেলাম ডাউন স্ট্রিম রেট। x মানে আমাদের ধরা ছিল ডাউন স্ট্রিম স্পিড x মানে কত চলে এলো? 11 কিলোমিটার পার আওয়ার। যাদের লেখার দরকার আছে তারা লিখে নাও, কারণ আমাদের আরও স্পেস দরকার, আমি এরপর মুছে নেব, ঠিক আছে? তো যাদের লেখা হয়নি তারা লিখে নাও একবার। আবার বলছি, কেউ কিন্তু ভয় পাবে না যে বাপরে এরকমভাবে সলভ হচ্ছে। এটা কিন্তু মানে যে অঙ্ক তোমরা বইয়ে সলিউশন পাবে না, তার থেকে অনেক ইজি সলিউশন। তোমরা একবার দেখে নেবে, একবার রেকটিফাই করবে। আমরা ছোটোর থেকেই করে এসেছি এক্স ওয়াই ভ্যারিয়েবল কীভাবে ইকুয়েশন থেকে এক্স আর ওয়াইয়ের মান বার করতে হয়। আবার বলছি, প্রশ্নটি ভালো করে বাড়িতে 2-4 বার প্র্যাকটিস করে নেবে উইথ কনসেপ্ট। খাতা দেখে করলে হবে না কিন্তু, যে খাতায় লেখা আছে দেখে দেখে শুধু টুকে নিচ্ছি না। হ্যাঁ, প্রথম 1-2 বার হয়তো বুঝতে অসুবিধা হবে, 2 বারের পর না দেখে করার চেষ্টা করবে, দেখবে প্রত্যেকেই পারবে। শুধুমাত্র আমরা এখানে জোর দিয়েছি ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিডের উপর, কারণ একটু আগে দেখলাম যখন যদি আমরা ইন্ডিভিজুয়াল ধরি যে আমরা স্ট্রিমের স্পিড এক্স আর স্টিল ওয়াটারের স্পিড ওয়াই বা ভাইস ভার্সা ধরি, তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যেত, আরও কঠিন হয়ে যেত, কারণ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আসতো তখন। আশা করছি প্রত্যেকের লেখা কমপ্লিট। আমি লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশনটি মুছে দেব, ঠিক আছে? প্রত্যেকের লেখা কমপ্লিট তো? আমি লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশনটা মুছে দেব। এবং কত দূর মুছবো? যেহেতু এক্স এর ভ্যালু আমি পেয়ে গেছি, এক্স এর আমি শুধুমাত্র মুছে দেব এইটুকু মুছবো। এইগুলোও দরকার নেই আমার, আর এইগুলোও দরকার নেই, কারণ আমাকে এক্স এর ভ্যালু পুট করতে হবে ওয়াই এর ভ্যালু বার করার জন্য। তাহলে আমরা কি করব? এই যে এক্স আছে, তাহলে 88/11, তাহলে 88/11 প্লাস 60/y ইজ ইকুয়াল টু 20। তাহলে এটা 8 টাইমসে যাবে, আর 8 এখানে প্লাস, ওইদিকে কত হবে? 12 হবে। 8 মাইনাস হবে, তার মানে 60/y ইজ ইকুয়াল টু 20 মাইনাস 8। আমি ডিটেলসেই করছি, করার দরকার হবে না, যাতে অনেকের বুঝতে অসুবিধা না হয়। তাহলে এখানে কত হবে? 12y, তার মানে y এর ভ্যালু কত? 60 আপন এই যে ডিফারেন্স আসছে ওয়াই এর সঙ্গে গুণ হবে, সেটা আবার নিচে যাবে। 12 5 12 60, তার মানে 5 কিলোমিটার পার আওয়ার। এবারে যদি আমি আপ স্ট্রিম স্পিড 11 আর ডাউন স্ট্রিম স্পিড 5 পেয়ে যাই, 5 কিলোমিটার পার আওয়ার, আর কি তোমাদের কারেন্টের স্পিড আর স্পিড ইন স্টিল ওয়াটার বার করতে অসুবিধা হবে? এর আগের অঙ্কই তো করেছিলাম। যদি কারেন্টের স্পিড জানতে চাই, তাহলে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিম স্পিডের ডিফারেন্সকে অর্ধেক করে দিই, মানে 2 দ্বারা ভাগ মানে অর্ধেক। আর যদি স্পিড ইন স্টিল ওয়াটার জিজ্ঞাসা করে, তাহলে ডাউন স্ট্রিম স্পিড আর আপ স্ট্রিম স্পিডের যোগফলকে 2 দ্বারা ভাগ করি, তো আমরা স্টিল ওয়াটারের স্পিড পাই না। তাহলে আমরা আবার এইখানে চলে যাই, এবার আমরা উত্তরে আসবো, ঠিক আছে? উত্তর যদি দেখি, প্রথম উত্তর জিজ্ঞাসা মানে কোশ্চেনের ছিল
যে ফাইন্ড দ্য রেট অফ দ্য কারেন্ট, প্রথমে রেট অফ দ্য কারেন্ট জিজ্ঞাসা করেছে, সেই জন্য আমরা রেট অফ দ্য কারেন্টই বার করব। রেট অফ দ্য কারেন্ট কী হবে, ডাউন স্ট্রিম স্পিড মাইনাস আপ স্ট্রিম স্পিড, মানে 11 মাইনাস 5/2 সমান 6/2 ইজ ইকুয়াল টু 3 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের ফার্স্ট প্রশ্নের উত্তর, যে প্রশ্নটি আমরা সলভ করছিলাম, পেয়ে গেলাম। মানে কারেন্টের রেট বা স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার আওয়ার। পরে জিজ্ঞাসা করেছে যে স্পিড ইন স্টিল ওয়াটার, তখন আমরা কি করি, ডাউন স্ট্রিম স্পিড 11 আর আপ স্ট্রিম স্পিড 5 যোগ করি, তারপরে অর্ধেক করি, 2 দ্বারা ভাগ মানে অর্ধেক, মানে 16 অর্ধেক 8 কিলোমিটার পার আওয়ার। এই যে 11 আর 5 16 হবে না, 11 5 16, 2 দ্বারা ভাগ 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমরা এই প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। যে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল রেট অফ দ্য কারেন্ট 3 কিলোমিটার পার আওয়ার আর স্পিড ইন স্টিল ওয়াটার 8 কিলোমিটার পার আওয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সলভ হয়তো তোমাদের এখন মনে হবে যে এত বড়, কোশ্চেনের লেভেলও কিন্তু অনেক বড়। তোমরা যদি একটু হায়ার লেভেল পরীক্ষা দিতে যাও তো এই কোশ্চেনই আসবে। তো হায়ার লেভেলের জন্য ভাই হায়ার লেভেল অনুযায়ী প্র্যাকটিস করে নিতে হবে, তাই তো? ঠিক, তো আমি একটু সময় দিচ্ছি, যাদের লেখা কমপ্লিট হয়নি তারা লিখে নাও, তারপর আজকের শেষ প্রশ্ন করব আমরা। হ্যাঁ সব্যসাচী, এটা এই পরীক্ষাতে এসেছিল এবং এই প্রশ্নটি মাঝে মাঝে আসে, আমি সেই জন্যই এটা কালেক্ট করে রেখেছি। এবং যতগুলো প্রশ্ন আছে আমার কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই তোলা। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের সেট করো তো বুঝতে পারবে। মানে আমার যে সেটে কোশ্চেনগুলো দেওয়া আছে, আবার রিপিট করছি, সেটা কিন্তু এনাফ। তোমরা যে পরীক্ষাগুলো দেবে না, এনাফ। এই সিটটা যদি ভালো করে নাও, বোট অ্যান্ড স্ট্রিমে তোমাদের কেউ আটকাতে পারবে না উত্তর করার জন্য। বাড়িতে পড়ো ভালো করে। আমি চাই প্রত্যেকেই যে রিসেন্ট যে রিক্রুটমেন্ট হবে যাতে ম্যাক্সিমাম জনেরই হয়ে যায়, তাহলে আজ আমাদের এইভাবে যে পড়ছি সেটা সার্থক হবে। আবার বলে রাখি, তোমাদের জন্য কিন্তু এটা গোল্ডেন টাইম, যে যেমনভাবে নিতে পারে। এই সময় কিন্তু আর ফিরে পাবে না। এই যে লকডাউনের সময় অনেকেই নেগেটিভ সেন্সে চিন্তা করছে, কিন্তু যদি পজিটিভের দিক দেখো, অনেক বেশি পজিটিভ, অনেক বেশি। নেগেটিভের সাপেক্ষে পজিটিভ দিক অনেক বেশি। আশা করি প্রত্যেকের লেখা হয়ে গেছে। কেউ বাকি আছো তাহলে কিন্তু আমি একটু ওয়েট করবো। তাছাড়া আজকের আমাদের লাস্ট প্রশ্ন যাব। লাস্ট প্রশ্ন ইজি আছে, তোমরা প্রত্যেকে সলভ করেই নিয়েছো। এবারে তোমাদের কাজ হচ্ছে বাড়িতে প্র্যাকটিস করা। প্রত্যেকের লেখা কমপ্লিট? ঠিক, তাহলে আমরা শেষ প্রশ্নতে যাই। সিটের শেষ প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। ঠিক, আবার বলছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বোট অ্যান্ড স্ট্রিমের সাপেক্ষে পরীক্ষায় অনেকবার এসেছে। তো তোমরা বাড়িতে ভালোভাবে মনোযোগ দিয়ে এটা প্র্যাকটিস করবে তো ইজি হয়ে যাবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস না করো, যদি ভয় পাচ্ছ, তাহলে কিন্তু কিছু করার নেই, ভয়ই থাকবে। আজকের শেষ প্রশ্ন এবং আমাদের বোট অ্যান্ড স্ট্রিমেরও শেষ প্রশ্ন। আমরা নেক্সট ডে নিউ টপিক শুরু করব। ঠিক আছে, তো প্রত্যেকেই প্রথম থেকে ক্লাস জয়েন করার চেষ্টা করবে, কারণ প্রথমেই জানো আমার প্রথমেই কনসেপ্ট হয়ে যায়। 20 নম্বর, আ বোট ম্যান রোজ 1 কিলোমিটার ইন 5 মিনিটস। তার মানে এইটা পড়েই আমরা বুঝতে পেরে নিলাম 1 কিলোমিটার 5 মিনিটে, 60 মিনিটে 12 কিলোমিটার। কারণ 5-এর টেবিলে 60 মিনিট নিয়ে আসতে হবে। 5 মিনিটের সাপেক্ষে 60 মিনিট, তো 5কে কত দ্বারা গুণ করলে 60 আসবে? 12। তার মানে 1 কিলোমিটারকেও 12 দ্বারা গুণ করে দেবো। তার মানে ডাইরেক্ট আমরা মেন্টালি বার করে নিলাম যে পার আওয়ার গতিবেগ 12 কিলোমিটার।
অ্যালং দ্য স্ট্রিম বলেছে, অ্যালং দ্য স্ট্রিম মানে স্রোতের দিকে, ডাউন স্ট্রিম স্পিড 12 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 6 কিলোমিটার ইন 1 আওয়ার এগেনস্ট দ্য স্ট্রিম, এগেনস্ট দ্য স্ট্রিম মানে স্রোতের বিরুদ্ধে 1 ঘন্টায় 6 কিলোমিটার। এইখানে আমাকে কনভার্ট করার দরকার নেই, বলেই দিয়েছে 1 ঘন্টায় 6 কিলোমিটার। তার মানে ডাউন স্ট্রিম স্পিড 12 কিলোমিটার আর আপ স্ট্রিম স্পিড 6 কিলোমিটার। কোয়েশ্চেন কি জিজ্ঞাসা করেছে? দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, স্পিড অফ দ্য স্ট্রিম, ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের ডিফারেন্স কে অর্ধেক করে দিই, তাহলে 12 আর 6-এর ডিফারেন্স 6, 6-এর অর্ধেক 3, আনসার। যদি বলতো স্পিড ইন স্টিল ওয়াটার, ওই ম্যানটির স্পিড ইন স্টিল ওয়াটার, তাহলে 12 আর 6 যোগ করি 18, তার অর্ধেক 9 কিলোমিটার পার আওয়ার। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এই টাইপের প্রশ্ন আসে পরীক্ষাতে, এগুলো পরীক্ষারই প্রশ্ন, কোনো লেখার দরকার নেই। তাহলে আমি কিভাবে দেখলাম? 20 নম্বর বলেছে 1 কিলোমিটার ইন 5 মিনিটস। এটা কি? ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম। আর বলেছে আপ স্ট্রিমে, আপ স্ট্রিমে আমরা 6 কিলোমিটার যেতে পারি ইন 1 আওয়ার। তো এটা কনভার্ট করার দরকার নেই, 1 আওয়ার মানেই তো 60 মিনিট, আর 60 মিনিট যেটা সেটা পার আওয়ার, এবং আমার গতিবেগ 6 কিলোমিটার পার আওয়ার, এটা তো বলাই আছে। শুধুমাত্র এইটা করার ছিল, তো এটা অনেকেই লিখে করে। আমরা কিভাবে দেখি যে 5 মিনিট, আর জানি আমরা কত আওয়ার মানে 60 মিনিটের আওয়ার হয়, তার মানে যদি আমরা পার আওয়ারে জানতে পেরে যাই রেট, তাহলে স্পিড পেয়ে যাব। তাহলে 5কে 60 কীভাবে করব? 12 দ্বারা গুণ করে, 5 12 60। সেরকমভাবে এইখানে যদি 12 দ্বারা গুণ করি, তো 1 কিলোমিটারেও আমাকে 12 দ্বারা গুণ করতে হবে। তাহলে কী হবে? 12 1 যা 12, তার মানে 12 কিলোমিটার ইন 60 মিনিট। তার মানে ডাউন স্ট্রিম স্পিড কত? 12 কিলোমিটার পার আওয়ার, আর আপ স্ট্রিম স্পিড 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড অফ দ্য কারেন্ট বা স্ট্রিম, যাই বলা থাক না কেন একই জিনিস, কি হয়? ডাউন স্ট্রিম রেট কত? 12, আর আপ স্ট্রিম রেট 6। এদের ডিফারেন্সকে 2 দ্বারা ভাগ করি, মানে হাফ করি, তার মানে 12 - 6, 6/2, মানে 3 কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু পরীক্ষারই প্রশ্ন, ঠিক আছে? তো দেখো আমি নিয়ে এসেছিলাম যে কীরকম টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করে পরীক্ষাতে। আশা করছি তোমরা ক্লাস বুঝতে পেরেছো আজকের। তোমাদের যে টপিকগুলো আগে বাড়ছে, আমরা এইভাবেই আগে বাড়াবো। যতদিন আমাদের লকডাউন রয়েছে, তোমাদের ক্লাসগুলো এইভাবেই বাড়বে আগে, সব এইভাবেই শেষ করবো একে একে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং যে টপিক নিয়ে আমরা আলোচনা করলাম 2 দিন ধরে, বোর্ডস অ্যান্ড স্ট্রিম, তোমরা বাড়িতে প্লিজ রিভাইজ করে নেবে, ঠিক আছে? তাহলে জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। চলো তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। আমরা পরের দিন আবার দেখা করব, ঠিক? চলো, টাটা।